তো এখন আমরা আসলে যেই জিনিসটা নিয়ে বা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছত্রাকের গুরুত্ব এবং ছত্রাক দিয়ে আমাদের শরীরে কিছু রোগ হয়, সেই রোগের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোগ, সেটা হচ্ছে দাঁত রোগ। সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ছত্রাকের গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে যেটা আসলে বলতে হয় সেটা হচ্ছে আমাদের মেডিকেল সেক্টরে বা চিকিৎসা শাস্ত্রে এই পর্যন্ত যত ওষুধ আবিষ্কার হয়েছে তার মধ্যে আসলে দুই ধরনের ওষুধ আমাদের চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সেই দুই ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে, অর্থাৎ ব্যাকটেরিয়া দিয়ে আমাদের শরীরে যদি কোনো রোগ হয় তাহলে সেই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করার জন্য আমরা যে ওষুধগুলি খেয়ে থাকি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে মানুষ কিন্তু সাধারণ যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন কিংবা টাইফয়েড, যক্ষা, কলেরা কিংবা এরকম ব্যাকটেরিয়া দিয়ে আরো যেসব রোগ হয়ে থাকে সেই সব রোগে মানুষজন হরহামেশা মারা যেত। এখনো এইসব রোগে মানুষজন মারা যায় না তা না, এখনো এইসব রোগে মানুষ মারা যেতে পারে, কিন্তু তারপরেও অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কারণে আমরা এখন সাধারণ ব্যাকটেরিয়া ঘটিত যে ইনফেকশনগুলি আছে সেই ইনফেকশনগুলিকে খুব সহজেই কিওর করতে পারি। তো এই যে অ্যান্টিবায়োটিক, এটা আমাদের চিকিৎসা শাস্ত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবং আরো একটা ওষুধ যেটা হচ্ছে আসলে অজ্ঞান করার যে ওষুধগুলি রয়েছে বা অ্যানাস্থেটিক যে ড্রাগগুলি রয়েছে যেগুলি দিয়ে আসলে অপারেশন করার পূর্বে রোগীকে অজ্ঞান করা হয়, এই ওষুধগুলিও কিন্তু আমাদের মেডিকেল সেক্টর অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তো এই ইম্পর্টেন্ট দুটো ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক যেটা আছে, এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছিল, আমরা জানি যে সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। এই পেনিসিলিন কিন্তু একটা ছত্রাক, পেনিসিলিয়াম নামের একটা ছত্রাক থেকে সর্বপ্রথম পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করা হয়েছে। তাহলে এই অ্যান্টিবায়োটিক যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এখনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এখনো কোনো প্রতিরোধ থাকতো না এবং ব্যাকটেরিয়া ঘটিত অসুখে দেখা যেত যে মানুষজন মারা যাচ্ছে। তাহলে পেনিসিলিন যেটা সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক সেটা ছত্রাক থেকে এসেছিল। আমরা যদি এই তথ্যটা মনের মধ্যে ধারণ করতে পারি তাহলে যখনই আমরা ছত্রাক পড়তে যাব, ছত্রাক আসলে শৈবাল ছত্রাক, এই টপিকগুলি আমাদের স্টুডেন্টরা অধিকাংশ সময় পড়তে চায় না বা পড়তে গিয়ে মজা পায় না। তাহলে শৈবাল পড়ার জন্য আমরা মনে রাখবো যে নীলাভ সবুজ শৈবাল, সেটা থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন আসছে, তাহলে শৈবাল পড়া উচিত। এবং ছত্রাক যখন আমাদের পড়তে গিয়ে আমাদের ভালো লাগবে না তখন আমরা এটা মনে মনে চিন্তা করব যে পেনিসিলিন যেই অ্যান্টিবায়োটিকটা ছাড়া আসলে আমরা এখনো খুবই অসহায় অবস্থায় থাকতাম, সেই অসহায় অবস্থায় এখন আমরা নেই, কারণ পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিকের কারণেই পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক আবিষ্কারে আরো বেশি উৎসাহী হয়েছি। এবং পেনিসিলিন সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যেটা এসেছিল পেনিসিলিয়াম নামের ছত্রাক থেকে। তাহলে ছত্রাকও আসলে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত, কারণ এটা আমাদের মেডিকেল সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। পেনিসিলিন ছাড়াও সাইক্লোস্পোরিন, তারপর অক্সিটোসিন আবিষ্কারের পূর্বে আমরা যেই ওষুধটা আসলে প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যবহার করতাম সেটা হচ্ছে আর্গট। তাহলে সাইক্লোস্পোরিন, আর্গট এই জাতীয় ওষুধগুলিও আমাদের বিভিন্ন ছত্রাক থেকে আমাদের কাছে এসেছে। এছাড়া আমরা জানি যে মাশরুম হিসাবে একটা ছত্রাককে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা ব্যবহার করে আমরা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি। তো এগুলি হচ্ছে ছত্রাকের গুরুত্বপূর্ণ পজিটিভ যে দিকগুলি আছে সেগুলি। ছত্রাকের কিন্তু অনেক নেগেটিভ দিকও আছে। ছত্রাক আমাদের শরীরে অনেক ধরনের অসুখ করতে পারে, বিশেষ করে আমাদের স্কিনের যে ডিজিজগুলি আছে এই স্কিন ডিজিজের মধ্যে বেশ কিছু ডিজিজ আসলে হয়ে থাকে ছত্রাক দিয়ে। পাশাপাশি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে একটু কমে গেছে বা যাদের ইমিউনিটি একটু কম বা যারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে তাদের লাংসে ছত্রাক দিয়ে কিছু অসুখ হতে পারে। তাদের রক্তের মাধ্যমে ছত্রাক সারা শরীরে ছড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের অসুখ করতে পারে। সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে ইনট্যাক আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে কার্যকরী আছে তাদের শরীরের ভেতরের দিকে ফাঙ্গাস দিয়ে ইনফেকশন হওয়ার চান্স কম, কিন্তু যারা ইমিউনো কম্প্রোমাইজড বা ইমিউনিটি যাদের কমে গেছে তাদের ক্ষেত্রে ছত্রাকগুলো দিয়ে শরীরের ভেতরে অনেক ধরনের রোগ হতে পারে। তো যাই হোক, ছত্রাক দিয়ে হয় এমন অনেকগুলি রোগের মধ্যে আমরা যেই রোগটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে দাঁত রোগ বা ইংলিশে যেটাকে আমরা বলে থাকি রিং ওয়ার্ম। মনে রাখবে, রিং ওয়ার্ম এটা কিন্তু আসলে কোনো ওয়ার্ম বা কোনো কৃমি দিয়ে সংঘটিত কোনো রোগ নয়। রিং ওয়ার্ম এটা আসলে দাঁত রোগের অন্য নাম। তোমরা সবাই আরো একটা জিনিস হয়তো জেনে থাকবে যে রাউন্ড ওয়ার্ম বলেও একটা ওয়ার্ম আছে। তাহলে রিং ওয়ার্ম আর রাউন্ড ওয়ার্ম এই দুজনের মধ্যে পার্থক্য কি? বুঝতেই পারছো যে রিং ওয়ার্ম হচ্ছে দাঁত রোগ আর রাউন্ড ওয়ার্ম হচ্ছে, আমরা সবাই জানি পেটের ভেতর আমাদের ক্ষুদ্রান্তের ভেতর অনেক সময় যারা হচ্ছে অপরিষ্কার থাকে তাদের ক্ষেত্রে কৃমি হতে পারে। রাউন্ড ওয়ার্ম হচ্ছে আসলে গোল্ড কৃমি।
তাহলে রিংওয়ার্ম আর রাউন্ডওয়ার্ম এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে রিংওয়ার্ম হচ্ছে দাঁত রোগ, এটা আসলে কৃমির সাথে কোনো সম্পর্ক নেই, আর রাউন্ডওয়ার্ম মানে হচ্ছে গোল কৃমি। তাহলে কৃমির সাথে সম্পর্ক নেই, এটা আসলে হয়ে থাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে। তোমাদের বইয়ে বিভিন্ন ছত্রাকের নাম এখানে দেওয়াই আছে, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এরকম কিছু ছত্রাকের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তারপরেও এটা ছত্রাক দিয়ে হচ্ছে, কিন্তু তারপরেও এটাকে রিংওয়ার্ম কেন বলা হয় চলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দাঁত রোগের যে জীবাণু, দাঁত রোগের জীবাণুটা স্কিনে এসে যখন বসে, স্কিনের একটা জায়গায় এসে সে বসলো বা অ্যাটাচ হলো, অ্যাটাচ হওয়ার পর এই জীবাণুটা, আমাদের স্কিনে এক ধরনের প্রোটিন আছে, এই প্রোটিনের নাম হচ্ছে কেরাটিন। তো এই জীবাণুটা কেরাটিন খেয়ে খেয়ে বাঁচে। তো এই জীবাণুটা এখানে আসার পর সে আস্তে আস্তে বংশ বিস্তার করতে থাকে এবং কেরাটিন খেয়ে খেয়ে সে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, এবং এই জন্য শেষ পর্যন্ত দেখা যায় দাঁত রোগের যে আক্রান্ত স্থানটা হয় সেই স্থানটা একদম রিংয়ের মতোই গোলাকৃতির হয়, এবং মাঝখানের জায়গাটা একদম স্মুথ থাকে, এবং কোণার যে জায়গাটা সেই জায়গাটা একটু উঁচু উঁচু থাকে, এবং জীবাণুগুলি কিন্তু আসলে শেষ পর্যন্ত ওই কোণার দিকের জায়গাগুলিতেই বা পরিধির দিকের যে জায়গাগুলি আছে সেখানেই অবস্থান করে, এবং এটা কিন্তু খুবই চুলকায় এবং খুবই ইচি একটা সেন্সেশন হয়, অর্থাৎ এই জায়গাটা প্রচন্ড চুলকায় এবং লাল হয়ে থাকে। এবং ফাঙ্গাস ঘটিত রোগগুলি আসলে খুবই সংক্রামক, দেখা যায় যে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে এই জীবাণুটা ছড়িয়ে পড়ে। পাশাপাশি পরিবারের একজনের যদি হয়ে থাকে, পরিবারের অন্যান্যদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাহলে ছত্রাক ঘটিত রোগ, দাঁত রোগ, এই রোগটা কিন্তু আসলে খুবই অস্বস্তিকর একটা অসুখ, কারণ এমনও হয়ে যায় যে চুলকাতে চুলকাতে ওই জায়গায় রক্ত বের হয়ে গেছে কিন্তু তারপরেও চুলকানি থামছে না, এত মারাত্মক পর্যন্ত এই রোগ হতে পারে। এবং এই রোগ আসলে শরীরের বিভিন্ন জায়গায় হলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, তবে মেডিকেলে সাধারণ ভাষায় এই দাঁত রোগকে বলা হয় টিনিয়াসিস বা টিনিয়া। তো যারা সাধারণত অপরিষ্কার এবং নোংরা থাকে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রোগগুলি সাধারণত হয় না। এবং দাঁত রোগ একবার যদি হয় তাহলে এই রোগের চিকিৎসা আছে, সবারই আসলে লজ্জা না করে চিকিৎসা নেওয়া উচিত। চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। তবে ছত্রাকের যেহেতু অভিযোজন ক্ষমতা এবং টিকে থাকার ক্ষমতা খুবই বেশি, এই জন্য দেখা যায় যে চিকিৎসা সম্পূর্ণ কমপ্লিট না করলে দেখা যায় যে ভালো হয়ে গেছে তারপরে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছে, এবং হঠাৎ করে দেখা যাচ্ছে আবার অন্য আরেক জায়গায় এই দাঁত রোগ হচ্ছে। তো দাঁত রোগের চিকিৎসা সবারই নেওয়া উচিত, এবং পরিবারের কারো যদি দাঁত রোগ হয়ে থাকে তাহলে সবারই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা উচিত, এবং অন্যান্যদেরও চিকিৎসা নেওয়া উচিত যাতে অন্যান্যদের দাঁত রোগ না হয়।